ফোনে ওই লোকটা আমাকে থ্রেট দিয়ে বলতেছে বেশি বার বাড়িস না, না হলে কিন্তু তোর বোনের মতো তোর অবস্থা আমি করে দিব। নাইমার মুখে এই কথা শুনে আমি যেন আবার ধাক্কা খেলাম। আপার কথা মানে এরপর তুমি কি বললে? তখন নাইমা বলল, এরপর আমি ফোনটা কেটে দিয়েছি, তারপরই আপনাকে ফোন দিয়েছি। দুলা ভাই আমার তো খুব ভয় লাগছে। এরপর আমি নাইমাকে অভয় দিয়ে বললাম, ধুর পাগলি, এসব নিয়ে কেউ টেনশন করে না, সব ঠিক হয়ে যাবে। নাইমাকে সান্ত্বনা দিলেও নিজের ভিতর একটা প্রশ্ন জাগলো যে ওই লোকটা নাইমাকে অন্য কিছু বলে তো থ্রেট দিতে পারতো, তোমার আপুর মতো অবস্থা করব এটা কেন বললো? তাহলে কি মাইশার মৃত্যুর সাথে ওই ছেলেটার কোনো যোগাযোগ আছে? আর তাছাড়া ও বা নাইমার ফোন নাম্বারই কোথায় পেলো? তখন নাইমা আমাকে বলতেছে, দুলা ভাই আপনি ওর কোন ফোন নাম্বারটা পুলিশের কাছে দিবেন, ও তো এক এক সময় এক এক নাম্বার থেকে ফোন দিচ্ছে আমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বারগুলো আমাকে দাও। এরপর নাম্বারগুলো টুকে নিলাম। আমার কেন জানি মনে হচ্ছে এই হত্যার পিছনে ওই ছেলেটারই হাত আছে। আবার এটাও ভাবতেছি যে ও যদি হত্যাই করবে তাহলে আমার গয়না গুনা কেন চুরি করলো? তাছাড়া আলমারি চাবিটাও তো মাইশার কাছেই ছিল, ও সবসময় চাবি লুকিয়ে রাখতো। আর দেখলাম আলমারিটা চাবি দিয়ে খোলা হয়েছে, তাহলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি। মেডিকেল রিপোর্টে বলা হয়েছে মাইশাকে নাকি কয়েকজন মিলে রেপ করা হয়েছে। এটা মানলাম যে রেপ করেছে, কিন্তু তারা গহনা নিয়ে মাইশাকে কেন খুন করলো? এমনটাও তো হতে পারে যারা এই কাজ ঘটিয়েছে তারা মাইশারই পরিচিত কেউ, হয়তোবা তারা প্রমাণ রাখতে চায়নি, যার কারণে সে মাইশাকে খুন করে রেখে গেছে। আস্তে আস্তে সব প্রশ্নের জট খুলে যাচ্ছিল। তাছাড়া এই কাজ তো একা সম্ভব না, অনেকজন মিলেই করেছে। আর ওই সময় কেন দারোয়ান কোথায় ছিল? সবকিছু ঘুরে ফিরে প্রশ্নগুলো দারোয়ানের উপরই এসে পড়তেছিল। দিনের বেলা ঘরের গ্রিল কেটে এত কিছু হয়ে গেল আর দারোয়ান কিছুই জানে না। আমার মনে হচ্ছে এটা পেছনে দারোয়ান হয় সাথে আছে, না হলে দারোয়ানকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। হয়তোবা দারোয়ানকে জানের ভয় দেখানো হয়েছে। আচ্ছা, যদি দারোয়ানকে জানের ভয় দেখানো হয়ে থাকে তাহলে দারোয়ান নিশ্চয়ই ওদেরকে চিনে। এই তো আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে যে খুন করেছে সে দারোয়ানকেও চিনে আর মাইশা ওদেরকে চিনতো। নাইমা হঠাৎ আমার গা ধাক্কা দিয়ে বলতেছে, দুলা ভাই, ওই দুলা ভাই, আপনি কোন রাজ্যে চলে গেছেন? এতক্ষণ থেকে ডাকাডাকি করতেছি, আপনি কিছুই বলতেছেন না। আমি তখন নাইমাকে বললাম যে হ্যাঁ বলো। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, দরজাটা আগে খুলে ফেলো, এদিকে আম্মু দেখলে কি না কি ভাববে। তখন নাইমা তার ছেলে সুরে বলতেছে, যে যা ভাবার ভাবুক, কোনো সমস্যা নাই। নাইমা কথাটা এমন ভাবে বললো মনে হচ্ছিল ওর সাথে আমার বিয়ে পাকা হয়ে গেছে। এদিকে আমি ঘর থেকে বাইরে যেতে চাইলাম। ওই মুহূর্তে নাইমা আমার হাতটা ধরে বললো, দুলা ভাই আপনি যায় না, আর একটু কিছুক্ষণ থাকেন না, আমার সাথে একটু গল্প করেন। যদিও এই মেয়ের ভাবগতি আমার এখন মোটেও ভালো লাগছে না, কারণ বিয়ের আগে ও আমাকে খুব পছন্দ করতো। ও নাকি মাইশাকে মাঝে মাঝে ফাজলিমি করে বলতো, আপু তোর জামাইটা এত সুন্দর, আমাকে দিয়ে দেন। আরে মাইশা তখন খুনসুটি করে ওর বোনকে বলতো, শখ কথা, আমার জামাইয়ের দিকে একদম তাকাবি না। এসব বলে দুই বোন খুব খুনসুটি করতো। ওদের মধ্যে খুব ভালো মিলও ছিল। সবসময় মনে পড়ে ওর ছোট ছোট দুরন্তপনা গুলা। সবসময় আমাকে বলতো, স্বপ্ননীল আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনোই তুমি আমাকে ছেড়ে যেও না। আজও মনে পড়ে ওর কথাগুলো, কিন্তু সে আমাকে একা করে সেই দূরে মিশে গেছে। এর মধ্যে মা নাইমাকে ডেকে পাঠালো। নাইমা ঘর থেকে চলে গেল। আমার ফোনে দেখলাম একটা কল বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখে এসআই ফোন করছে। জি বলুন। ওপাশ থেকে বলতেছে, শুনলাম আপনি নাকি শ্বশুরবাড়ি চলে গেছেন। আমি বললাম হ্যাঁ, একটু দরকারে আসতে হলো। তখন উনি বললেন যে এই সময় ঘরের বাহিরে না যাওয়াটাই মনে হয় ভালো ছিল, যে কারণে ফোন দিছি। শুনুন, আপনার বিল্ডিং এর পাশে 3 বছরের একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে। কথাটা শুনে আমি অবাক